হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর অ্যাকাউন্টেন্সির যেটা ইউনিট 1 আছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস 1, তার মধ্যে যে দুটো চ্যাপ্টার আছে ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ এবং গুডউইল, এই দুটো চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট এমসিকিউস এনেছি, যেটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনই অ্যাভেলেবেল থাকবে। যেরকম আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাইথনের 110 খানার উপরে যে এমসিকিউস এনেছিলাম বোথ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে, সেরকম সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। তাছাড়া আমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্সের প্লেলিস্ট সমস্ত কিছু আছে, কম্পিউটারেরও কিছু আছে, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। সেখানে সমস্ত ভিডিও এক একটা টপিক পরপর ভাবে করানো আছে। এবং তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আর কি কি দেখতে চাও এবং কেমন কি লাগছে ভিডিওগুলো। তাহলে তো আমি মোটিভেশন পাবো আরো নতুন নতুন ভিডিওস আনবো। তো চলো আমাদের আজকে টপিকটাকে স্টার্ট করা যাবে এবং এবং তোমরা শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখবে। তো সবার প্রথমে আমাদের কি আছে, বলছে ভারতীয় অংশীদারি আইন কখন চালু হয়? আমরা জানি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, তাহলে এটা আমাদের কত হবে? 1932 খ্রিস্টাব্দ। বোঝা গেল। তারপর বলছে অংশীদারি কারবারের কাজকর্ম করতে পারেন। দেখো এখানে বলেছে ইন পার্টনারশিপ বিজনেস হু ক্যান অপারেট দ্য বিজনেস। কাজকর্ম অনেকেই করতে পারে কিন্তু মিনিমাম দুজন থাকে। ঠিক আছে, তার জন্য আমাদের স্পেসিফিক কিছু বলেনি বলে তার মানে আমরা দিয়ে দেবো অংশীদারদের কোনো সংখ্যা নির্ধারিত নয়। ঠিক আছে, যেটা আমাদের নো ফিক্স নাম্বার অফ পার্টনার্স। তারপর বলছে অংশীদারদের পারস্পরিক অধিকার ও দায় নির্ধারণ করে, যেটা ইংলিশ আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, মিউচুয়াল রাইটস এন্ড ডিউটিস অফ এ পার্টনার আর গভর্নড বাই। আমি আর দুটো পড়ছি না, ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে পড়ে বলছি। একজন ওয়ান পার্টনার, সিনিয়র ম্যানেজার নাকি পার্টনারশিপ এগ্রিমেন্ট। পার্টনারশিপ এগ্রিমেন্টের দ্বারাই আমাদের হয়ে থাকে, সেখানে লেখা থাকে কে কত ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে, লোন পাবে, প্রফিট শেয়ারিং রেশিও ইত্যাদি ইত্যাদি। তারপর বলছে মিনিমাম নাম্বার অফ পার্টনারশিপ ইন এনি ফার্ম, দুজন ছাড়া আমাদের পার্টনারশিপ হতেই পারে না, একজনের তো আমাদের সোল প্রোপ্রাইটারশিপ হয়ে থাকে। ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনারশিপ ইন জেনারেল বিজনেস, সাধারণ ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা কত? 50 জন। ব্যাংক ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা কত? 10 জন। নতুন অংশীদার নিতে হলে প্রয়োজন একজনের সম্মতি, গরিষ্ঠ অংশীদারদের সম্মতি, সকল অংশীদারের সম্মতি নাকি কোনো সম্মতির প্রয়োজন না? সকল অংশীদারদের সম্মতির প্রয়োজন হয়। অংশীদারদের দায় হয়, বলছে লাইবিলিটি অফ পার্টনার ইজ লিমিটেড, আনলিমিটেড, নো লাইবিলিটি, ডিপেন্ডস অন সিচুয়েশন। এখানে আমরা জানি অসীম দায় হয়ে থাকে পার্টনারশিপ বিজনেসে, মানে বিজনেসের অ্যাসেট থেকেও নিজেদের ঘর থেকেও টাকা আনতে হতে পারে দায় মেটানোর জন্য। অংশীদারের মৃত্যুর পর তার উত্তরাধিকার কে পান? অংশীদার হন শুধু টাকা তুলতে পারে, পাওনা বুঝে না নাকি লাভ পান? এটার ক্ষেত্রে আমাদের পাওনা বুঝে না, ক্লেম ডিউস। অপ্রাপ্তবয়স্ক অংশীদার, মাইনর অংশীদার যেটা মাইনর পার্টনার, বলছে বিকাম এ পার্টনার, এনজয় বেনিফিট, উইথড্র মানি, ডু নাথিং। এখানে কি সুবিধা পেতে পারে? এনজয় বেনিফিটস। ক্যাপিটাল কন্ট্রিবিউশন মানে মূলধন আনা, এখানে কি হবে? এটা আমাদের কোনো মানে কি একদম বাধ্যতামূলক, ঐচ্ছিক, নাকি নির্ধারিত, নাকি হলো কোনো প্রয়োজন নেই? এটা হলো নিজের ওপর ক্যাপিটাল না এনেও লোকে থাকতে পারে পার্টনার হিসাবে। হিসাব নিকাশ অনুযায়ী পার্টনারশিপ ফার্মকে কত ভাবে ভাগ করা যায়? 3 ভাবে ভাগ করা যায়। একটা হলো ফিক্সড, একটা ফ্লাকচুয়েটিং, একটা প্রফিট অ্যান্ড লসের বেসিসে। চলতি হিসাবের যে কারেন্ট অ্যাকাউন্ট কি হয়ে থাকে? ডেবিট অথবা ক্রেডিট, কোনো ফিক্স থাকে না, কেন কারেন্ট অ্যাকাউন্ট আমাদের যখন ফিক্সড মেথডে আমরা বানিয়ে থাকি তখন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট লাগে। লাইবিলিটি অফ পার্টনার, এটাও দেখলাম আমাদের আনলিমিটেড। রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ইজ কম্পালসারি, অপশনাল, নট রিকোয়ার্ড নাকি ইললিগাল? ঐচ্ছিক, যেটাকে আমাদের অপশনাল বলা হয়ে থাকে। বলছে ফর মান্থলি ড্রয়িং এট দ্য এন্ড, ইন্টারেস্ট ইজ ফর কত, মানে প্রত্যেক মাসের শেষে টাকা তুললে। আমাদের এক্ষেত্রে অপশনটা একটু ভুল আছে, এটা কত? 5.5 মাস হবে, 5.5 মান্থ। তাই না? আমি ধরো জানুয়ারির শেষে টাকা তুললাম, ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি জানুয়ারির শেষে টাকা তুললাম, তবে এই টাকাটা কত মাস খাটবে? জানুয়ারির শেষ, জানুয়ারিটা খাটলো না, কত মাস? 11 মাস। এই টাকাটা 10, 9, 8, 7, 6, 5, 4, তারপর একটা 3, 2, তারপর একটা 1, তারপর একটা 0। এবার আমরা অ্যাভারেজ যেটা হলো করে থাকি, এই অনুযায়ী আমাদের কি প্রথমটা আর শেষেরটা যোগ করতে হয়, 11 প্লাস 0, এগুলো আমি সব দেখিয়েছি। তাহলে কত হচ্ছে? 5.5। তাহলে এই ক্ষেত্রে 5.5 অপশনে ছিল না, তার জন্য এটা 5.5 হবে। ঠিক আছে, তো এইটা হবে। ওকে, তো এরকম একটু একটু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, সেটা তোমরা এখানেই দেখে নিলে। তারপর বলছে ইন্টারেস্ট 12% অন 1000 মান্থলি অ্যাট দ্য বিগিনিং। তার মানে এটা তো আমরা জানি, আর এরকম করে দরকারই নেই। 1000 ইন্টু 12 কত হয়ে গেল? 12,000 ইন্টু 12/100 ইন্টু 6.5/12, এটা সলভ করলেই আমাদের চলে আসবে। তার মানে আমাদের কত আসছে এটার অ্যান্সার? এটার অ্যান্সার আসছে হলো আমাদের 780। বলছে ইন্টারেস্ট 12% 1000 এট দ্য এন্ড, তার মানে এটাও কত হবে? 12,000, 1,000 টাকা করে প্রত্যেক মাসে, ইন্টু 12% ইন্টু শেষে আমি দেখালাম আমি 5.5 এক্ষুনি বাই 12, এটা করলে আমাদের আসছে 660। ওকে, বলছে চলতি হিসাবে জের ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, এটা আমাদের কি বোথ হবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা আছে বোথ। তাহলে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড মেথড কি হয়ে থাকে? ক্যাপিটাল অ্যাকাউন্টই সবসময় আমাদের কি হয়ে থাকে? ক্রেডিটই হয়ে থাকে। নর্মাল নেচার আমাদের কি থাকে ক্যাপিটাল অ্যাকাউন্টের? ক্রেডিট।
যে পার্টনারশিপ ফার্ম ইজ নট আ সেপারেট লিগাল এন্টিটি, ঠিক আছে। অংশীদারদের মৌলিক উদ্দেশ্য কি? বন্ধুত্ব, সমাজসেবা, লাভ অর্জন নাকি সাহায্য করা? লাভ অর্জন করা, টু আর্ন প্রফিট। মিনিমাম নাম্বার অফ পার্সনস টু ফর্ম এ পার্টনারশিপ, দুজন। অংশীদারদের মেয়াদ নির্দিষ্ট না থাকলে সেটা কি হলো? পার্মানেন্ট, ফিক্সড, পার্টনারশিপ অ্যাট উইল নাকি অন্তর্বর্তী? এটাকে বলা হয় থাকে ইচ্ছাধীন বা পার্টনারশিপ অ্যাট উইল। অংশীদারি আইনের কত নম্বর ধারায় লাভ বন্টন বলা হয়েছে? ধারা 13। বলছে পার্টনারশিপ এগ্রিমেন্ট ক্যান বি লিখিত, মৌখিক নাকি বোথ নাকি শুধুমাত্র লিখিত? বোথ, দুটোই হতে পারে। উপ অংশীদার কাকে বলে? যে ফার্মের অংশীদার না, নতুন অংশীদার, গোপন অংশীদার নাকি আহ পরিচালক? এটা ফার্মের অংশীদার না, যে একটা অংশীদারের আন্ডারে থাকে সেটাকে বলে, কিন্তু তার সাথে ফার্মের ডাইরেক্টলি কোনো রিলেশন নেই। তারপর পার্টনার উইথ ফিক্সড পিরিয়ড, পার্টনারশিপ উইথ ফিক্সড পিরিয়ড মানে নির্দিষ্ট মেয়াদের অংশীদারিকে কি বলা হয়ে থাকে? ফিক্সড টার্ম পার্টনারশিপ আর নির্দিষ্ট মেয়াদি অংশীদার। নতুন অংশীদারের অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন সকলের অনুমতি। মৌখিক চুক্তির ভিত্তিতে অংশীদারি সেটা কি বৈধ, অবৈধ নাকি রেজিস্ট্রেশন প্রয়োজন নাকি টেম্পোরারি? এটা বৈধ হবে, ভ্যালিড, মৌখিক ভাবে হতে পারে। অংশীদারেরা লাভ বন্টন করে কিসে? অ্যাজ পার এগ্রিমেন্ট, আমাদের হয়ে থাকে চুক্তি অনুযায়ী। অংশীদারির নিবন্ধন হয় কোথায়? রেজিস্টার অফ ফার্মস, এই ক্ষেত্রে হয়ে থাকে অংশীদারি রেজিস্ট্রারের কাছে। আরওসি তো কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে রেজিস্টার অফ কোম্পানি। অংশীদারি ফার্ম গঠনের জন্য কোন অ্যাক্ট লাগে? পার্টনারশিপ অ্যাক্ট। কার্যকর অংশীদার নিরূপণের জন্য অবশ্যই থাকতে হবে ক্যাপিটাল, রেজিস্ট্রেশন, মিউচুয়াল এগ্রিমেন্ট নাকি অ্যাকাউন্টিং? বলছে টু কনস্টিটিউট ভ্যালিড পার্টনারশিপ, তার জন্য আমাদের মিউচুয়াল এগ্রিমেন্ট, পারস্পরিক চুক্তি না থাকলে আমাদের কখনোই পার্টনারশিপ করা যাবে না। ওয়ান বেনিফিট অফ রেজিস্টার্ড ফার্ম মানে রেজিস্টার মানে যেটা হলো নিবন্ধিত ফার্মের সুবিধা কি? লেস ট্যাক্স, ক্যান সিউইন, মামলা করতে পারে, অনুদান পায়, কোনটা? মামলা করতে পারে। অংশীদারদের মধ্যে মতবিরোধ হলে আদালত নিরসন করবে। অংশীদারি না থাকলে মুনাফা ভাগ হবে কি সমানভাবে? অংশীদারি চুক্তি না থাকলে মুনাফা ভাগ হবে সমানভাবে। যে দলিলে অংশীদারি চুক্তির শর্তাবলী থাকে তা হলো আমাদের পার্টনারশিপ ডিড। চলতি হিসাব কখন খুলতে হয়? যখন আমাদের ফিক্স থাকে। লাভ ক্ষতি বন্টন হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এটা কি একটা নমিনাল অ্যাকাউন্ট, লাভ ক্ষতি নিয়ে আসে, তার জন্য আমাদের গোল্ডেন রুল আমরা জানি। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, এটা ফার্মের কি একটা খরচা, তার জন্য এক্সপেন্স হবে। চুক্তি না থাকলে মূলধনের উপর বার্ষিক সুদ কত হয়ে থাকে? 6%। অংশীদারদের চলতি হিসাবের জের কারেন্ট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট দুটোই হতে পারে। মূলধনের উপর সুদ কি? ওটা ফার্মের খরচাই, টু সাইডে আছে। অংশীদারদের রেসপেক্টে বললে তাহলে ইনকাম হতো, কিছু না বললে ফার্মের হিসাবেই দেখবো, কারণ আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন লিখি না, টু ইন্টারেস্ট অন লোন মানে কি ফার্মের রেসপেক্টে আমরা অ্যাকাউন্টিংটা করছি। হুইচ ইজ নট রেকর্ডেড ইন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, কোনটা রেকর্ড হয় না প্রফিট অ্যান্ড লস? ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়, ড্রয়িংস হয়, স্যালারি হয়, কিন্তু রেন্ট টু পার্টনার্স এইটা আমাদের হয় না। স্থির মূলধন পদ্ধতিতে মুনাফার অংশ ক্রেডিট করা হয়, ফিক্সড ক্যাপিটালে মুনাফা কোথায় ক্রেডিট করা হয়? এটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু ক্যাপিটালে কি অনলি ক্যাপিটাল থাকে। তারপর দেখো এখানে ডাইরেক্ট কিছু অঙ্ক টাইপের এনেছে, এগুলো কোনো এমসিকিউস নেই, এবং এরপরেও কিছু কিছু অ্যান্সার তোমাদের থাকবে ডাইরেক্টলি দেওয়াই থাকবে, ঠিক আছে, তো ওইটা নিয়ে চাপ নেই, আমাদের জাস্ট খালি অ্যান্সার গুলো করা নিয়ে কথা। বলছে ইফ 300 ইজ উইথড্রন অ্যাট বিগিনিং অফ এভরি মান্থ, ইন্টারেস্ট কত? 5%, তার মানে 300 টাকা প্রত্যেক মাসের শুরুতে, তাই তো, তার জন্য 5%, 5/100 ইন্টু 6.15/12, এটা করতে হবে। এটা করলে আমাদের কত হচ্ছে? 97.5। এটা বলছি নেট প্রফিট ইজ 2,10,000, এবার নেট প্রফিট আমাদের কত? 2,10,000। আর কমিশন কত বলছে? কমিশন বলছে 5%। আফটার প্রফিট, আফটার প্রফিট মানে আফটার চার্জিং সাচ কমিশন, ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমাদের কমিশন কত হবে? আমরা জানি 2,10,000 টাকা ইন্টু 5/105। আমরা এটা করে থাকি তো, আফটার চার্জিং সাচ কমিশন আমাদের ডেডিকেটেড ভিডিও আছে, সেখানে আমরা দেখিয়েছিলাম, তার মানে কত হয়ে গেল আমাদের? 10,000 টাকা। তারপর বলছে ইন ফিক্সড ক্যাপিটাল মেথড দি ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট রিমেন্স ফিক্সড থাকে। প্রত্যেক মাসের শেষে হলে 500 ইন্টু 12 ইন্টু 6% প্রত্যেক মাসের শেষে, মানে 5.5/12, এটা সলিউশন করবে তোমাদের কত? 5 × 6,000 ইন্টু 6 করে এটা করলে 180, 180। যে হু ইজ ইন এলিজিবল টু বি এ পার্টনার, যে দেউলিয়া হয়ে যায়, আমরা দেখেছিলাম যে দেউলিয়া ব্যক্তি বা হলো কনভিক্টেড ক্রিমিনাল এরা হতে পারে না। বলছে এবিসি 3:2:1 শেয়ার করছে, আর প্রফিট 90,000 হলে এর কত হবে? এর কত হবে? এর হবে 90,000 যত প্রফিট ইন্টু এর ভাগ কত? 3,
নিচে কত 3 2 1 কত হয়ে গেল 6, তাহলে এইটা করলে আমাদের কত হবে, কত 2 কত হয়ে গেল আমাদের 45,000। ঠিক আছে, এটা হলো এর মুনাফা হয়ে যাবে। তারপর বলছে 1,20,000 হলে বি এর শেয়ার কত, বি আমাদের কত 2, 2/6 মানে 1,20,000 ইন্টু 2/6, এটা করলে কত হচ্ছে 3, এটা কাটলে কত হচ্ছে 40,000। বলছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট 96,000, এ স্যালারি 24,000, আর বি এর কমিশন নেট প্রফিট কত, মানে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ঠিক আছে, আমাদের এখানে ডিস্ট্রিবিউট করার জন্য 96,000 টাকা পড়ে আছে, তবে নেট প্রফিট কি, সবাইকে টাকা মেটাতে হবে, তাহলে 24,000 টাকা মাইনাস করবো, তারপর আমরা কি করবো, আরো 20,000 টাকা মাইনাস করবো, তাই না? এটা ধর আমাদের হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এখানে আমাদের 96,000 পড়ে আছে, এখানে আমরা এর স্যালারি দিয়ে দিলাম কত, 24,000 টাকা, তারপর ধরো আরেকজনের কমিশন দিয়ে দিলাম কত, 20,000 টাকা, তারপর এখান থেকে কি 96,000 থেকে কি এটা বাদ দিয়ে তো আমরা এখানে ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা পাই, ব্যালেন্সিং মানে যেটা আমাদের নেট প্রফিটটা পাই, ব্যালেন্সিং ফিগার, তো সেটা আমাদের করলে কত হচ্ছে, তো হয়ে গেল আমাদের 52,000 টাকা। বোঝা গেল? তারপর বলছে এর শেয়ার অফ প্রফিট কত, 42,000, এর শেয়ার অফ প্রফিট কত 42,000, ইন্টারেস্ট ক্যাপিটাল কত 42, নেট প্রফিট কত, নেট প্রফিট আমাদের বলেছে শেয়ার অফ প্রফিটও 42 আর ইন্টারেস্ট ক্যাপিটালও 42, এগুলোকে আবার কি পুনরায় যোগ করে দিতে হবে, তাহলে কত 84,000, এখানে অ্যান্সার আমাদের কত হয়ে যাবে 84,000। ওকে, তো দেখো এইরকম অঙ্ক তো তোমরা সবাই কম বেশি দেখেছো, এইগুলো আমাদের যাতে এমসিকিউ ফরম্যাটে আনলাম, কঠিন কঠিন অঙ্ক আমাদের ভিডিওস গুলোর মধ্যেও দেওয়া আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। আমি ওভারঅল একটা এমসিকিউজ এনেছি, এবার দেখো অনেক এমসিকিউ প্রচুর আছে, কিন্তু একটা কনসেপ্টের মধ্যে যেগুলো থাকে সেইগুলোই করতে, এবার তো কত এমসিকিউ করবে, তোমাদের টেস্ট পেপার আছে, বিভিন্ন বুকস আছে, সেখানেও তোমরা কম বেশি দেখেছো, সেই সব মিলিয়ে মিশিয়ে একটা ওভারঅলে বলা হচ্ছে। ইন এ পার্টনারশিপ প্রিপারেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ নেসেসারি, হ্যাঁ এটা সত্যি। ইট ইজ প্রিপেয়ার্ড ওয়েন এভার প্রফিট অ্যান্ড লস ইজ ডিস্ট্রিবিউটিং এমন মাল্টিপল ওনার, এটাও সত্যি, তাহলে এ আর আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারা বলছে অংশীদারি চুক্তিপত্রের দ্বারা অংশীদারদের অধিকার, কর্তব্য, দায়বদ্ধতা নিয়ন্ত্রিত হয়। অংশীদারি চুক্তিপত্র নিবন্ধন কখনোই বাধ্যতামূলক না, হ্যাঁ এটাও ঠিক আছে, এটা এ আর উভয় সত্য এবং এর সঠিক ব্যাখ্যা। তারপর বলছে অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ কেবলমাত্র ঋণের উপর সুদ পায়, ঋণের উপর সুদ পায়, হ্যাঁ ইন্টারন্যাশনাল লোন পায়, হ্যাঁ ঠিক 6%। স্থির মূলধন পদ্ধতিতে অংশীদারগণ কেবলমাত্র মূলধন হিসাবই থাকে, না স্থির মূলধনে ক্যাপিটাল অ্যাকাউন্টও থাকে, সাথে সাথে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে, প্রথমটা ঠিক কিন্তু পরেরটাই না। বলছে এ ও আর না, এ সত্য কিন্তু আর মিথ্যা, তার মানে এখানে সি এরটা হবে, তার মানে সি এরটা ঠিক আছে। তারপর বলছে অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে মুনাফা সমান ভাগে ভাগ হবে, হ্যাঁ এটা ঠিক। অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি আইনে 13 নম্বর ধারায় বলা হয়ে থাকে, হ্যাঁ দুটোই আমাদের কি ঠিক আছে। ঠিক আছে, বিবৃতি 1 এবং 2 দুটোই আমাদের সত্য। তারপর যে উপ অংশীদার কারবারের অংশীদার না হয়েও লাভ ক্ষতির অংশ ভাগ করে, যে সকল অংশীদারের মেয়াদ নির্দিষ্ট তাদের ইচ্ছাধীন অংশীদার বলা হয়ে থাকে। বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তার মানে এক্ষেত্রে আমাদের এটা হবে। ওকে, এবার আমাদের গুডউইলের পার্টটা আছে, গুডউইলের পার্টটা দিয়ে কি আছে বলছে, ইফ দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 12%, ক্যাপিটাল এমপ্লয়েড 22 লাখ, বলছে গুডউইলের ভ্যালু কি হবে আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, তার মানে আমরা কি জানি ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, এটা হয়ে থাকে। তার মানে 3 লাখের ক্যাপিটালাইজ ভ্যালু মানে 3 লাখ ডিভাইডেড বাই 12%, মানে 12/100, এইটাকে করলে আমাদের কত হয়ে যাচ্ছে 25 লাখ, মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত 22 লাখ, এটা করলে আমাদের কত 3 লাখ, তার মানে আমাদের অ্যান্সার এখানে কত হবে সি 3 লাখ টাকা। ঠিক আছে, তারপর বলছে হোয়াট ইজ দ্য এক্সেস অ্যাকচুয়াল প্রফিট ওভার নর্মাল প্রফিট ইজ কল্ড, সেটাকে আমাদের কি বলা হয় থাকে সুপার প্রফিট। তারপর বলছে ইফ লাস্ট 3 ইয়ার্স প্রফিটস আর 20,000, 5,000 লস, 15,000, গুডউইল ভ্যালুড এট 2 ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট, বলছে কত হবে, তার মানে 20 প্লাস 15,000 কত 35, মাইনাস 5,000 কত হয়ে গেল 30,000 ডিভাইডেড বাই 3, 10,000 টাকা আমাদের অ্যাভারেজ প্রফিট। ইয়ার্স পারচেস কত বলছে 2, তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে 20,000, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে 20,000। তারপর বলছে ইফ অ্যাভারেজ প্রফিট 15,000, গুডউইল 18,000, অন দ্য বেসিস অফ 2 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট, নর্মাল প্রফিট বার করতে বলছে, তার মানে অ্যাভারেজ প্রফিট 15,000 আর গুডউইল কত বলছে 18,000 সুপার প্রফিটের বেসিস, তাহলে সুপার প্রফিটে গুডউইল কি হয়ে থাকে সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেস, তাহলে গুডউইল কত 18,000, সুপার প্রফিট জানি না, ইয়ার্স পারচেস কত 2, তার মানে সুপার প্রফিট ইকুয়াল টু কত 9,000, কেন 18/2 9,000, তাহলে এটা আমাদের কি সুপার প্রফিট বেরিয়ে গেল। এবার আমাদের নর্মাল প্রফিট বার করতে বলেছে, তাহলে সুপার প্রফিট ইকুয়াল টু আমাদের অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তার মানে সুপার প্রফিট আমাদের কত আছে 9,000, অ্যাভারেজ প্রফিট আমাদের কত আছে 15,000, নর্মাল প্রফিট জানি না, নর্মাল প্রফিট আমাদের কি হয়ে যাবে 15,000 মাইনাস 9,000, তোমরা এটা সমাধান করলে প্লাস মাইনাস করে দেখলেই বুঝতে পেরে যাবে, তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে 6,000 টাকা, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে 6,000। সুনাম কি একটা অলিক সম্পত্তি, এখানে না ইনট্যাঞ্জেবল হবে না, ফিকটিসিয়াস হবে ইংলিশটা, তার মানে এটা হলো ভুল কথা, ইনট্যাঞ্জেবল যেটা অস্পর্শনীয় হতে পারে কিন্তু অলিক না, তার মানে এটা আমাদের কি হবে মিথ্যে। এবার বলছি অ্যাভারেজ প্রফিট 4 বছরের 12, 18, 16, 14, গুডউইল 3 বছরের অ্যাভারেজ প্রফিট বার করতে, তার মানে 12, 18, 12,000, 18,000,
যোগ 16,000 যোগ 14,000 বাই 4, 60/4 মানে 15,000। কত বছর? 3, তা 3 15 কত? 45। কত? 45,000 আমাদের কি হয়ে যাবে? গুডউইলের ভ্যালু। সুনামের মূল্য কখন বাড়ে? যখন ব্যবসা লাভ হয়, when profit increases। তারপরটা কি বলছি? এভারেজ প্রফিট 60,000, নর্মাল রেট অফ রিটার্ন 12%, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড 4,40,000, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। তবে আমরা কি জানি ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের কি হয়ে থাকে? ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। তার মানে ক্যাপিটালাইজ ভ্যালু বার করতে হবে, সেটা কি করে থাকি? এপি ডিভাইডেড বাই যেই নর্মাল রেট অফ রিটার্ন যেটা হয়ে থাকে। তার মানে এটা করলে আমাদের কত আসে? 60,000 কে 12% দিয়ে 12/100 করলে, তাহলে 60,000 ইন্টু 100/12। ঠিক আছে, তার মানে এটা কাটাকুটি করলে 5 × 12 = 60, 1 2 3, কত হচ্ছে? 5 লক্ষ টাকা। 5 লক্ষ হচ্ছে মাইনাস কত করবো? 440। তাহলে 440 করলে কত হচ্ছে? 60,000। তাহলে এখানে আমাদের ভ্যালু কত হবে? 60,000। ডি-এরটা আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? তারপর হচ্ছে সুনাম কি? অস্পর্শনীয় সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অলিক সম্পত্তি নয়। তার মানে এখানে কি সবকটাই আমাদের কি ঠিক হচ্ছে। তার জন্য এখানে আমাদের কি হয়ে যাবে? অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। সুনামে প্রভাব বিস্তার করে বিষয় কোনটি? লোকেশন, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, কন্টিনিউটি অফ সার্ভিস, এখানেও কি সবকটাই হবে। সুনামের মূল্যায়নে কোন পদ্ধতি? অ্যাভারেজ প্রফিট, ক্যাপিটালাইজেশন, সুপার প্রফিট, অল অফ দিস। হোয়াট ইজ দ্য প্রফিট ওভার অ্যাবাভ দি নর্মাল প্রফিট? স্বাভাবিক মুনাফার অতিরিক্ত লাভকে কি বলা হয়ে থাকে? সুপার প্রফিট। ভারতে কোন হিসাব মান সুনাম সংক্রান্ত হয়ে থাকে? যেটা আমাদের হবে কি AS 26। AS 26 অনুসারে কোন সুনাম নথিভুক্ত করা হয়ে থাকে? এটা আমাদের কি পারচেজ গুডউইল হয়ে থাকে। এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুনামের মূল্যায়ন কখন প্রয়োজন? এট দ্য টাইম অফ সেল, কনভার্টিং পার্টনারশিপ, কনভার্ট, সব করার জন্যই আমাদের প্রয়োজন। অংশীদারির ক্ষেত্রে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, এই সব করার জন্যই আমাদের প্রয়োজন। কোম্পানির ক্ষেত্রেও অ্যামালগামেশন, অ্যাকুইজিশন, ভ্যালুয়েশন অফ শেয়ার, এগুলোর ক্ষেত্রেও আমাদের প্রয়োজন। আমাদের গুডউইল সবসময় এই সমস্ত টাইমের প্রয়োজন। হোয়াট ইজ রিকোয়ার্ড ফর ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড? নর্মাল প্রফিট, ইয়ার্স পারচেজ, অ্যাভারেজ প্রফিট, এগুলো থেকে কি তোমাদের যেই ফর্মুলাগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমরা ভালো করে জানতে পারবে। ফর্মুলা অফ গুডউইল ভ্যালুয়েশন আন্ডার সুপার প্রফিট মানে অধি মুনাফা ইন্টু বর্ষক্রয়ের সংখ্যা, মানে অতি মুনাফা ইন্টু বর্ষক্রয়ের সংখ্যা, মানে সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেজ। সুপার প্রফিট কি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, গড় মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা। তারপরে অ্যান্সার গুলো দেখো এমনি বলা আছে, কোন সম্পত্তির সম্ভাব্য বিক্রয় মূল্য অপেক্ষা প্রকৃত বিক্রয় মূল্য বাড়তি অংশকে কি বলে? সুনাম। সুনামকে প্রাণীতত্ত্ব ভিত্তিতে বিভাজন করেছে লরেন। মুনাফার মূল ধনায়ন মূল্য নির্ধারণের সময় স্বাভাবিক মুনাফার হারে ভাগ করতে হয় কি দিয়ে? নেট প্রফিট দিয়ে। মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য আমাদের কি হতে? ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেট। সুনামের হিসাবে চরিত্র কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ভ্যালু অবটেন বাই মাল্টিপ্লাইং অ্যাভারেজ প্রফিট উইথ ইয়ার্স, অ্যাভারেজ প্রফিট বেসড গুডউইল। অতি মুনাফাকে বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে যে সুনাম পাওয়া যায় সেটা হলো সুপার প্রফিট বেসড গুডউইল। কোন ধরনের সুনাম বইতে লেখা যায়, মানে হিসাবের বইতে? পারচেজ গুডউইল। অর্থ প্রদানের মাধ্যমে অর্জিত সুনাম হলো আমাদের কি? পারচেজ গুডউইল। বিনিয়োজিত মূলধন 4 লাখ, স্বাভাবিক মুনাফার 25%, প্রকৃত মুনাফা এত হলে অধি মুনাফা কত? মানে মূলধন আমাদের এটা কি করতে হবে? 1,10,000 ডিভাইডেড বাই 25%, যেটা হবে তার থেকে আমাকে কি বাদ দিতে হবে? ক্যাপিটাল এমপ্লয়েড মানে 4 লক্ষ, এটা বাদ দিতে হবে। এটাকে সলভ করলে আমাদের হয়ে যায়, এটা আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালুতে। স্বাভাবিক মুনাফা 20,000, প্রকৃত মুনাফা 18,000, বর্ষ সংখ্যা 5 হলে সুনাম কত? তার মানে আমরা কি জানি সুপার প্রফিট ইকুয়াল টু কি হয়ে থাকে? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট 18 মাইনাস 20, তাহলে কি -2 এসে গেল। -2 এর সাথে 5 গুণ করলে -10, এটা জিরোর কম, মানে আমরা কি জিরোই ধরবো। তাহলে বোঝা গেল? ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের 1 লাখ, স্বাভাবিক হার 15%, তার মানে এটা করলে কত? 1 লাখ ইন্টু 15% করলে কত হচ্ছে? 15,000 টাকা। এটা আমাদের নর্মাল প্রফিট হয়ে গেল। আর প্রকৃত অ্যাকচুয়াল প্রফিট আমাদের কত আছে? 15,000। তাহলে অ্যাকচুয়াল প্রফিট থেকে নর্মাল প্রফিট বার করলে কত? 15 মাইনাস 15 কত হচ্ছে? 0। তাহলে ইয়ার্স পারচেজ দেওয়াও নেই, তাহলে ইয়ার্স পারচেজ যদি দেওয়া থাকতো যা 0 দিয়ে যা গুণ করো জিরোই আসবে, তাহলে সুনামও আমাদের কি হবে? 0 হবে। 3 বছরের মুনাফা এত আছে, 16, 24, আর একটা লস আছে বর্ষ 2 আছে। ঠিক আছে, এটা বার করো। তারপরে এটা কি করবো? 24 যোগ করলে কত হচ্ছে আমাদের? 40 মাইনাস 10, 30/3, কত হয়ে গেল আমাদের? 10 বছর অ্যাভারেজ প্রফিট ইন্টু 2, কত? 20,000 আমাদের সুনাম হয়ে গেল। গড় মুনাফা কত? 20,000। অতি মুনাফা ভিত্তিক সুনাম 6,000। স্বাভাবিক মুনাফা কত? প্রফিট মাইনাস নর্মাল প্রফিট ইকুয়ালস টু সুপার প্রফিট। ঠিক আছে, তার মানে অ্যাভারেজ প্রফিট আমাদের কত? 20,000। আর সুপার প্রফিট আমাদের মানে গুডউইল আমাদের কত আছে? সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেস। তার মানে গুডউইল আমাদের কি হবে? কি মানে সুপার প্রফিট আমাদের কি হবে? গুডউইল বাই ইয়ার্স পারচেস। দেখো গুডউইল আমাদের 6,000 আর ইয়ার্স পারচেস কত? 3 বছর। তাহলে আমাদের কত আছে? 2,000। ঠিক আছে, 2,000 আমাদের আছে, 2,000 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি বার করতে পারি? 2,000। আর এনপি আমরা জানি না, তার মানে এইটা হলো সলিউশন করলে আমাদের কত হয়ে আছে? 18,000। তার মানে আমাদের 18,000 অ্যান্সার হয়ে যাবে। তারপরটা বলছে স্বাভাবিক মুনাফা 10,000।
2 বছরের ভিত্তিতে সুনাম 10,000, গড় মুনাফা কত? তার মানে আবার সেই সুনাম একই বলে দিয়েছে, গুডউইল ইকুয়ালস টু কি ইয়ার্স পারচেস ইনটু আমাদের যেটা হলো প্রফিট যেটা আছে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, 10,000 বাই 2 কত, 5,000, স্বাভাবিক মুনাফা কত, 10,000। তার মানে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট ইকুয়ালস টু সুপার প্রফিট। তার মানে এখানে আমাদের কি গড় মানে অ্যাভারেজ প্রফিট বার করতে বলছে, সুপার প্রফিট প্লাস নর্মাল প্রফিট। সুপার প্রফিট 5,000 আর 10,000 নর্মাল প্রফিট, তাহলে কত হয়ে গেল, 15,000। এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হবে, 15,000। জাস্ট আমাদের কি ফর্মুলাস গুলোকে কি মাথায় রাখতে হবে। মুনাফার ক্যাপিটালাইজ ভ্যালু 5,00,000, নেট সম্পত্তি 4,00,000 আছে, তাহলে সুনাম কত হবে, 20,000। আমরা কি জানি ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেট, এটাকে আমরা করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 5,00,000 মাইনাস 4,80,000, আমাদের কত হয়ে গেল, 20,000। ওকে। তারপর বলছে যে বিভিন্ন কারণে কোনো অংশীদার প্রতিষ্ঠানের সুনাম অধিকারী হতে পারে, কারণ কারবারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, এগুলো সমস্ত কিছুই আমাদের হবে। তো এইগুলোই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ এবং গুডউইল থেকে। একটা কথা মনে রাখবে যে এমসিকিউস অনেক হতে পারে, তোমাদের আগে কনসেপ্টগুলোকে ক্লিয়ার থাকতে হবে, তাহলে তোমরা ভালো করে এমসিকিউস গুলো করতে পারবে। এবং সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো, আমাদের প্লেলিস্ট করা আছে এই পার্টগুলো থেকে, সেগুলো দেখেও তোমরা করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের পার্টগুলোতে আমরা আরো এমসিকিউস আনবো, তো সেইগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।